হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু স্টোরি অফ অর্পণ। আশা করি গত দুটো ব্লগ তোমাদের খুব ভালোই লেগেছে। আমার কাছে গোপ্রোর মেমোরি কার্ড করাপ্ট হয়ে গেছিলো, সেটা নিশ্চয়ই তোমরা জানো। তো সেটা ছাড়াও আমার মোবাইলে যেটুকু আছে এবং অন্যান্যদের মোবাইল থেকেও যেটুকু ভিডিও জোগাড় করে ছোট্ট করে যে দুটো ব্লগ বানিয়েছিলাম, আশা করি ভালোই লেগেছে সবার। তো এই ব্লগটা আরেকটু ভালো হতে চলেছে, আমার আরেকটু ক্লিপস এতে বেশি আছে। এরপরের যে ব্লগগুলো তোমরা দেখবে সেগুলো টোটালি আমার কাছে ডেটা ছিল ওই গত দুদিন এবং আজকের এই তিনটে ব্লগের ডেটা আমার কাছে মিসিং হয়ে গেছিলো। তো সেই জন্যই এইভাবেই ছোট করে ভিডিও আমাকে আপলোড করতে হলো। তো লাইফ में कुछ भी होता है, डर के आगे जीत है, সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করতে হবে। তো সবার আগে বলি, আজ আমরা বেরিয়ে পড়েছিলাম কল্পা থেকে নাকো ভিলেজ এবং লেক ঘুরে টাবোর উদ্দেশ্যে। অনেকটা দীর্ঘ যাত্রা। নাকো লেক এবং নাকো ভিলেজ সেটা প্রায় 2 কিলোমিটার একটা সংশ্লিষ্ট জায়গা। সেখানে আমাদের হেঁটে ঘুরে দেখতে হবে এবং লেকের চাইলে বোটিংও করতে পারি। তো সমস্তটাই আমাদের হাতে কতটা সময় বাঁচবে, কতটা সেই হিসাবে আমরা ওখানে টাইম স্পেন্ড করতে পারবো। তো দেখা যাক এই আজকের যাত্রাটা কেমন লাগে তোমাদের সবার। আশা করি ভালো লাগবে। রাস্তা সম্পূর্ণ ভিন্ন আকৃতি নিতে চলেছে, পাহাড়ের রূপও বদলাতে চলেছে। এতদিন সবুজ দেখছিলাম। কল্পা তোমরা সবাই জানো আপেলের জন্য বিখ্যাত, গোল্ডেন আপেল। তো রাস্তায় আজ যেতে এতদিন অনেক সিমলা থেকেই প্রায় অনেক আপেল গাছ দেখেছি। তো এখন থেকে এই গেরুয়া এবং হলুদ, এছাড়াও ধূসর, বিভিন্ন কোথাও স্লেট, কালো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাহাড়ের আকৃতি বা কালার দেখতে পাচ্ছি। তো আমরা বন্ধুরা সকলেই গাড়িতে বেশ মজা করতে যাচ্ছিলাম। তো এইগুলো প্রায় এই যে দেখতেই পাচ্ছ পাশে অনেক গাছ, এইভাবে আস্তে আস্তে গাছপালা আস্তে আস্তে মানে সবুজের আবির্ভাবটা কমতে চলেছিল আর কি। তো এই রাস্তা এখনও পর্যন্ত ভালোই আছে। এবার যত আগামী দিন আমরা এগোবো, রাস্তা আস্তে আস্তে খারাপ থেকে আরও খারাপ হতে চলবে। তো আমাদের ট্রাভেলার জার্নি এখনও পর্যন্ত বেশ ভালোই লাগছিল। পাশ দিয়ে বয়ে চলা নদীর পাশ দিয়ে এই সুন্দর এত চওড়া রাস্তা, যার দুদিকে পাহাড়, সবুজের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকলেও এটা কিন্তু মনকে মনোমুগ্ধকর পরিবেশ। তবে এই কথাটা সত্যি, বিয়ারও না থাকলে আমরা কিন্তু এই স্মৃতি বা দুর্গম পাহাড় ঘুরে সম্পূর্ণটা দেখতে পারতাম না। বিয়ারও এমন জায়গায় এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে, এবং শুধুমাত্র তৈরি নয়, সারা বছর রাস্তার রক্ষণাবেক্ষণও করে। প্রত্যেকটা দিন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষকে পরিষেবা দিয়ে চলে। তো অতি অবশ্যই বিয়ারের জন্য একটা স্যালুট। রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া এই বড় নদীটি নাম হচ্ছে সতলুজ বা শতদ্রু নদী, যেটা আমাদের নারকান্ডা থেকেই এখনও পর্যন্ত রাস্তার পাশ বরাবর বয়ে চলেছে। এই সতলুজ নদী আর কিছুটা গিয়ে মিলিত হবে স্পিতি নদীর সাথে। সতলুজ এবং স্পিতি নদীর সঙ্গমস্থল, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছবো। সে এক অদ্ভুত সুন্দর পরিবেশ এবং অদ্ভুত সুন্দর জায়গা। চলে এলাম আমরা সতলুজ এবং স্পিতি নদীর সঙ্গমস্থলে। এখানেই সতলুজ বা শতদ্রু নদী এবং স্পিতি নদী এসে মিলিত হয়েছে। বর্ষাকালের প্রায় কিছুটা আগে আমরা গেছিলাম, তো নদীর জলের স্রোত অনেকটাই বেশি, যার কারণে দুটো নদীরই জলের রং প্রায় ধূসর বা ঘোলাটে বলতে পারো। অন্য সময় শীতকালে আসলে অথবা শীতকালের আগে পরে আসলে দুটো নদীর জলের রং সম্পূর্ণ আলাদা থাকে। এখানে যে মিলিত হচ্ছে সেটা পরিষ্কার বোঝা যায়, যার কারণে এটাকে সঙ্গমস্থল বলে, এবং এটা একটা পয়েন্ট হিসাবেও পরিচিত। খুবই সুন্দর লাগলো জায়গাটা। তো এই ছোট্ট ব্রিজটা এর ওপরই তৈরি হয়েছে, এই মিলিত স্থলের ওপরই।
এখানে চেষ্টা করেছিলাম একটু ড্রোন ওড়ানো, তো এতটাই হাওয়ার গতিবেগ পারলাম না এবং সেই রিস্কটাও নিতে পারলাম না। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। এই যে এই টানেলগুলোকে, হাফ টানেলিংগুলোকে রক টানেল বলে। বিয়ারও এই পাথর বা পাহাড় ভেঙে, পাহাড়কে হাফ করে রাস্তা তৈরি করেছে। এই সুন্দর সুন্দর রক টানেলগুলো যতটা দেখতে সুন্দর ততটাই ভয়ঙ্কর। ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস হাইওয়ে, ইন্দো তিব্বতিয়ান হাইওয়ে। এই রাস্তা ধরেই তিব্বত বর্ডার পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। মাথার ওপর দেখতেই পাচ্ছ দুদিক থেকে দুটো পাহাড় একসাথে এসে প্রায় ছুঁয়েছে। তো এ এক অদ্ভুত সুন্দর দৃশ্য, অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ। দারুণ সুন্দর লাগলো এই জায়গাটা, এবং আগামী জায়গাগুলো আরও সুন্দর লাগবে। তোমরা দেখতে থাকো। রাস্তায় যেতে যেতে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা সুন্দর ঝর্ণা দেখতে পেয়ে, যেখানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। এত সুন্দর পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবো আশা করিনি। তো দেখতে পেয়ে আমরা সত্যি দাঁড়িয়ে গেলাম এবং সেখানে একটু ছোট্ট ভিডিও করলাম, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। তো এটা খুবই ভালো লাগলো জায়গাটা। প্রত্যেকটা জায়গায় ভালো লাগছে, তার মধ্যে এটাও একটি। দেখতে থাকো, আগামী জায়গাগুলো আরও ভালো লাগবে। চলে এলাম নাকো ভিলেজ। সমগ্র 2 কিলোমিটার এই ভিলেজটিকে আমরা পায়ে হেঁটেই ঘুরে দেখলাম। এ এক দারুণ অভিজ্ঞতা, খুব সুন্দর। এখানকার ঘরবাড়ি একদমই অন্যরকম। আরও একটা বিশেষ বৈশিষ্ট্য, এখানকার প্রত্যেকটা বাড়িতেই গরু আছে। ওনারা মানে এটাকে গৃহপালিত পশু হিসাবেই পোষেন। আমরা নাকো ভিলেজ দেখে এই হলো নাকো লেক। নাকো লেকেও কিছুটা সময় কাটালাম। এখানে বোটিংও করেছিলাম, তোমরাও চাইলে করতে পারো। বোটিং অ্যাভেলেবেল আছে এখানে। বোটিং করার পর আমরা বেরিয়ে পড়লাম আবার টাবুর উদ্দেশ্যে। যত আস্তে আস্তে উপরে উঠতে থাকছি, রাস্তা আরও সংকীর্ণ হতে চলেছে এবং পাহাড় এক এক জায়গায় এক এক রকম রূপ দেখাচ্ছে। এ এক অদ্ভুত সুন্দর পরিবেশ। যারা স্পিতি এসেছে তারা নিশ্চয়ই দেখেছে। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা স্পিতি আসনি একবার চেষ্টা করো স্পিতি একবার এসে ঘুরে যাওয়ার। দীর্ঘ 150 কিলোমিটার যাত্রা করার পর দেখতে দেখতে আমরা টাবো পৌঁছেই গেলাম। টাবোতে যে হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলটার নাম হোটেল ট্রোজান। যেটার ভিডিও বা ফটো আমার কাছে না থাকায় সেটা তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো টাবোতে হোটেলে সেদিনকে আমরা ঢুকতে প্রায় আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই কারণে আমরা সেদিন কিছু দেখতে পারিনি। তাই পরের দিন সকালে উঠেই বেরিয়ে পড়েছিলাম টাবো কেভ দেখতে। এই যে কেভের সামনে আমরা দাঁড়িয়ে ফটোশ্যুট করেছিলাম। এরপরে কেভ দেখে আমরা চলে গেছিলাম টাবো মনেস্ট্রি। প্রায় 1000 বছরের পুরনো এই টাবো মনেস্ট্রি, যার কোনো ফটো বা ভিডিও আমার কাছে সেরকমভাবে না থাকার দরুন আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না।
সকলকে রিকোয়েস্ট করব, তোমরা যারা টাবো আসবে অতি অবশ্যই টাবো মনেস্ট্রি একবার ভিজিট করো। খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। তো আগামী দিন আমরা এই টাবো মনেস্ট্রি এবং টাবো কেভ দেখে টাবো ছেড়ে কাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেটা তোমরা নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগে দেখতে পাবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সবার আগে বেল আইকনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশান সবার আগে পৌঁছয়।